একটু কল্পনা করা যাক, মানে সালটা 1909। আচ্ছা। তখন তো ইন্টারনেট নেই, আর রাতারাতি জিনিসপত্র এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দেওয়ার জন্য কোনো গ্লোবাল কার্গো ফ্লাইটও ছিল না। যোগাযোগের মাধ্যম বলতে মূলত চিঠি, আর যাতায়াতের জন্য মাসের পর মাস সময় নেওয়া ওই ধীর গতির জাহাজ। রাইট, খুবই ধীর গতির। হ্যাঁ, অথচ সেই সময়ে দাঁড়িয়ে মানে ভাবলে অবাক লাগে, আটলান্টিক মহাসাগর পেরোনো আমাজনের কোনো দুর্লভ অর্কিড কিংবা সুদূর আফ্রিকার কোনো অচেনা বুনো লতা এসে পৌঁছাচ্ছে খোদ ঢাকা শহরে। একদম। শুধু পৌঁছাচ্ছেই না, সেগুলো সযত্নে রোপণ করা হচ্ছে এই বাংলার মাটিতে। তো যারা শুনছেন, আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য উদ্যোগের গল্পে ডুব দিতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল দ্য লিভিং মিউজিয়াম, আ জার্নি থ্রু বালধা গার্ডেন নামের একটা চমৎকার ভ্রমণ বৃত্তান্ত বা ট্রাভেলগ। হ্যাঁ, দারুণ একটা সোর্স এটা। তো আমরা আসলে জানার চেষ্টা করব 1 শতাব্দীরও বেশি সময় আগে তৈরি হওয়া এই জায়গাটি কিভাবে নিছক একটা বাগান থেকে ইতিহাস, প্রকৃতি আর মনস্তত্ত্বের এক জটিল, যাকে বলে জীবন্ত জাদুঘর, তাতে পরিণত হলো। আসলে 1909 সালে ঢাকার প্রেক্ষাপট চিন্তা করলে এই উদ্যোগের বিশালতা কিন্তু আমাদের অবাক করে। মানে আজকের দিনে আমরা মিউজিয়াম বা জাদুঘর বলতে বুঝি এমন একটা জায়গা যেখানে কাঁচের বাক্সে পুরনো দিনের স্থির প্রাণহীন জিনিসপত্র কিউরেট করে রাখা হয়, তাই না? হ্যাঁ, তলোয়ার, পুরনো কয়েন, এইসব আর কি। একদম। কিন্তু বোলধা গার্ডেনের কনসেপ্টটা ছিল একেবারে আলাদা। তৎকালীন বোলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী নিজের উদ্যোগে পৃথিবীর প্রায় 50টি দেশ থেকে দুর্লভ সব উদ্ভিদ সংগ্রহ করে এখানে একটা সংগ্রহশালা তৈরি করেছিলেন। 50টি দেশ? মানে 1909 সালে? হ্যাঁ, ভাবা যায়। এটি এমন এক জাদুঘর যা প্রতিদিন শ্বাস নিচ্ছে, বড় হচ্ছে, ঋতু পরিবর্তনের সাথে সাথে নিজের রূপ বদলাচ্ছে। দাঁড়ান, এখানেই আমার একটা বড় খটকা লাগছে। একটু লজিক্যালি চিন্তা করা যাক। জমিদারদের তো অঢেল টাকা ছিল, আর নানা রকম অদ্ভুত শখও থাকত। তা তো বটেই। কেউ হয়তো হাতির পাল পুষতেন, কেউ ইউরোপ থেকে দামি ঝাড়বাতি আনাতেন, কেউ বা বিশাল প্রাসাদ বানাতেন। এই যে গ্লোবাল স্কেলে গাছপালা সংগ্রহ করা, এটা কি স্রেফ নিজের অহংকার বা আভিজাত্য দেখানোর একটা প্রজেক্ট ছিল না? আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন একটা শো অফ? হ্যাঁ, মানে চারপাশের মানুষকে এটা বোঝানো যে দেখো, আমার কত ক্ষমতা, আমি সুদূর আফ্রিকা বা অস্ট্রেলিয়া থেকে গাছ এনে নিজের বাড়ির উঠোনে লাগাতে পারি। এটাকে আমরা জীবন্ত উদ্ভিদ জাদুঘর বলে এত মহিমান্বিত করছি কেন? এই সন্দেহটা জাগা কিন্তু খুবই স্বাভাবিক। বাইরে থেকে দেখলে এটা একজন অত্যন্ত ধনী মানুষের খেয়াল বা শখ মনে হতেই পারে। কিন্তু কিন্তু ছোট্ট মিউজিয়াম তৈরি করেছিলেন, যেখানে রাখা হতো দুর্লভ সব ধাতব মূর্তি এবং শিল্পকর্ম। আচ্ছা, বাগানের ভেতরে আবার মেটাল স্কাল্পচারের মিউজিয়াম? ঠিক তাই। এবং এই জায়গাটাতেই তার দূরদর্শিতার প্রমাণ মেলে। একটু গভীরভাবে ভাবলে দেখা যায় এখানে মূলত শিল্প এবং প্রকৃতির একটা অসাধারণ কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করা হয়েছিল। কন্ট্রাস্ট মানে মূর্তি আর গাছের মধ্যে? হ্যাঁ, একদিকে রয়েছে শক্ত, প্রাণহীন কিন্তু কালজয়ী ধাতব মূর্তি, যা মানুষের তৈরি শিল্পের প্রতীক, হাজার বছর ধরে যা একই রকম থাকে। আর তার ঠিক পাশেই রয়েছে পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা দুর্লভ সব জীবন্ত গাছপালা, ও আচ্ছা, যা প্রকৃতির তৈরি পরিবর্তনশীল শিল্পের প্রতীক। একদম তাই। যা রোজ বদলায়, নতুন পাতা ছাড়ে, ফুল ফোটায়। এই যে স্ট্যাটিক আর্ট বা স্থির শিল্পের সাথে ডাইনামিক বা পরিবর্তনশীল প্রকৃতির এক জায়গায় সমাবেশ, এটা কোনো সাধারণ শখ থেকে হতে পারে না। এর পেছনে একটা গভীর দার্শনিক চিন্তাভাবনা ছিল। তার মানে তিনি আসলে মানুষকে দেখাতে চেয়েছিলেন যে মানুষের তৈরি শিল্প যতই চিরস্থায়ী হোক না কেন, প্রকৃতির জীবন্ত শিল্পের নিজস্ব একটা আলাদা শক্তি আছে। রাইট। কিন্তু এই জায়গায় আমার আরেকটা প্রশ্ন মাথায় আসছে। 1909 সালে এত দূর থেকে এই গাছগুলো আসলে আনা হতো কিভাবে? আমি বলতে চাইছি, 3 মাসের সমুদ্রযাত্রা পেরিয়ে একটা জ্যান্ত গাছ বা বীজকে বাঁচিয়ে রাখা তো রীতিমতো একটা লজিস্টিক দুঃসময়। নিখুঁত একটা পয়েন্ট ধরেছেন। এটা আসলে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। মানে জাহাজে তো নোনা বাতাস থাকে, তাপমাত্রার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, গাছ তো মরে যাওয়ার কথা। ঠিক সেই ভিক্টোরিয়ান যুগে বা তার ঠিক পরের সময় উদ্ভিদবিজ্ঞানীরা এই সমস্যার সমাধানে একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করতেন, যাকে বলা হতো ওয়ার্ডিয়ান কেস। ওয়ার্ডিয়ান কেস ব্যাপারটা কি?
এগুলো ছিল মূলত কাচের তৈরি এক ধরনের সিল করা বাক্স বা ছোটখাটো পোর্টেবল গ্রিনহাউস। এই বাক্সগুলোর ভেতরে গাছ বা বীজ রেখে দিলে সেগুলো নিজেদের তৈরি করা আর্দ্রতা দিয়েই টিকে থাকতে পারত। মানে একটা বদ্ধ ইকোসিস্টেমের মতো, পানি বাষ্প হয়ে আবার ভেতরেই ঝরে পড়ত। একদম। জাহাজে করে যখন মাসের পর মাস গাছগুলো আসত, তখন সমুদ্রের নোনা বাতাস বা চরম তাপমাত্রা এই কাছের বাক্স ভেদ করে গাছের ক্ষতি করতে পারত না। জমিদার নরেন্দ্র নারায়ণ ঠিক এভাবেই ব্রিটিশ এবং অন্যান্য কলোনিয়াল নেটওয়ার্ক কাজে লাগিয়ে এই বিশাল কালেকশন ঢাকায় নিয়ে এসেছিলেন। ব্যাপারটা অভাবনীয়, মানে রীতিমতো কাচের বাক্সে করে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আস্ত একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র পাচার করে আনার মতো। হ্যাঁ, অনেকটা পাচার করার মতোই রোমাঞ্চকর। আচ্ছা, লজিস্টিক্স তো বুঝলাম, কিন্তু এখানে একটা সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক ব্যাপার চলে আসে। ধরুন, ল্যাটিন আমেরিকার কোনো ক্যাকটাস বা অস্ট্রেলিয়ার কোনো বুনো ফুল আমি অনেক কষ্ট করে ঢাকা শহরের মাটিতে পুঁতলাম। আচ্ছা। সেটা তো এই পরিবেশের জন্য একটা এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীর মতোই অচেনা, তাই না? সাধারণ মানুষের সাথে তো ওই গাছের কোনো আত্মিক সম্পর্ক তৈরি হওয়ার কথা নয়। তাহলে এই ভিনদেশি গাছগুলো এই বাংলার নিজস্ব হয়ে উঠল কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা বলধা গার্ডেনের ইতিহাসের সবচেয়ে সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ অধ্যায়ে প্রবেশ করি। আর সেই অধ্যায়ের মূল চরিত্র হলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওয়াও, স্বয়ং রবীন্দ্রনাথ! হ্যাঁ, আমাদের উৎস অনুযায়ী তিনি এই বলধা গার্ডেন পরিদর্শন করেছিলেন এবং এখানকার অনেক বিদেশি ফুলের চমৎকার সব বাংলা নামকরণ করেছিলেন। এই জায়গাটা একটু বিশদভাবে বোঝা দরকার। রবীন্দ্রনাথ এসে একটা গাছের নাম দিলেন, আর সেটা রাতারাতি আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেল। আপনার কি মনে হয় এটা খুব সাধারণ একটা ব্যাপার? মানে নামকরণের বিষয়টা তো খুব সাধারণই মনে হয়। আমি একটা গাছের নাম দিলাম, ব্যাস। এর ইম্প্যাক্টটা কি আসলেই এত গভীর? নামকরণের বিষয়টা মোটেও সাধারণ নয়। ভাষাবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে নামকরণ হলো কোনো কিছুর ওপর অধিকার স্থাপন করা বা তাকে নিজের করে নেওয়ার সবচেয়ে আদিম একটা প্রক্রিয়া। আচ্ছা, কিভাবে? ধরুন, যখন গাছগুলো প্রথম আনা হয়েছিল, তখন তাদের পরিচয় ছিল জটিল সব ল্যাটিন বোটানিক্যাল নামে। সাধারণ মানুষের কাছে সেগুলো ছিল স্রেফ কিছু অচেনা দুর্বোধ্য গাছ। কিন্তু রবীন্দ্রনাথ যখন সেই অচেনা ফুলগুলোর দিকে তাকিয়ে তাদের চরিত্র অনুযায়ী বাংলা নাম দিলেন, যেমন ক্যামেলিয়া কিংবা অন্যান্য ফুল, তখন তিনি আসলে একটা সাংস্কৃতিক রূপান্তর ঘটালেন। আমি বুঝতে পারছি। মানে ল্যাটিন নামটা ছিল বিজ্ঞানীদের জন্য, আর বাংলা নামটা হয়ে গেল কবি, সাহিত্যিক আর সাধারণ মানুষের জন্য। ঠিক, আপনি যখন কোনো কিছুকে নিজের মাতৃভাষায় ডাকবেন, তখন সেই জিনিসটা আর এলিয়েন বা বিদেশি থাকে না। রবীন্দ্রনাথ মূলত ভাষা দিয়ে ওই বিদেশি প্রকৃতিকে দেশীয় পরিচয় আপন করে নিয়েছিলেন। দারুণ একটা পয়েন্ট। এটা ছিল এক অসাধারণ কালচারাল ইন্টিগ্রেশন বা সংস্কৃতির মিলবন্ধন। এই নামকরণের ফলে একটি বোটানিক্যাল কালেকশন সরাসরি বাংলার সাহিত্যের সাথে যুক্ত হয়ে গেল। বিদেশি গাছগুলোর শেকড় হয়তো অন্য মহাদেশের, কিন্তু তাদের পরিচয়টা পুরোপুরি আমাদের মাতৃভাষায় গাঁথা হয়ে গেল। এটা সত্যি একটা শক্তিশালী মেকানিজম। বিজ্ঞান আর সাহিত্যের এমন সেতু খুব কমই দেখা যায়। একদমই তাই। আচ্ছা, এই যে নামকরণের কথা উঠল, আমাদের ট্রাভেলগটিতে কিন্তু বাগানের ভেতরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গিয়ে বিশেষভাবে 4টে ফুলের কথা উল্লেখ করা হয়েছে: নাগকেশর, অশোক, পারুল এবং করবী। হ্যাঁ, চমৎকার বর্ণনা আছে ওই অংশে। লেখকের বর্ণনায় মনে হচ্ছিল এই ফুলগুলো যেন শুধু গাছ নয়, এক একটা ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব। আমি যদি একটা থিয়েটার বা নাটকের উপমাটা নিই, ভাবুন তো, নাগকেশর হল মঞ্চের সেই শান্ত ধীরস্থির চরিত্র যার সাদা কোমল সৌন্দর্য সবার মন ভালো করে দেয়। রাইট, একটা স্নিগ্ধ ব্যাপার আছে। হ্যাঁ, অন্যদিকে অশোক হল সেই উচ্ছল চরিত্র যার উজ্জ্বল লাল কমলা রং দূর থেকেই সবার নজর কেড়ে নেয়। মানে মঞ্চের সবচেয়ে গ্ল্যামারাস ক্যারেক্টার। হ্যাঁ, এবং এই উপমাটার সাথে যদি আমরা একটু বিজ্ঞানের লেন্স যোগ করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এই যে আপনি অশোকের উজ্জ্বল রঙের কথা বললেন, বিবর্তনের দিক থেকে দেখলে কিন্তু এর একটা শক্ত কারণ আছে। তাই নাকি? কি কারণ? প্রকৃতিতে যেসব ফুলের রং এত গাঢ় ও উজ্জ্বল হয়, তারা মূলত নির্দিষ্ট কিছু পরাগায়নকারী বা পলিনেটারদের আকর্ষণ করার জন্য এই রূপ ধারণ করে। মানে ধরুন, বিশেষ ধরনের পাখি বা প্রজাপতি। অশোকের এই মঞ্চমাতানো উপস্থিতি আসলে তার টিকে থাকার একটা কৌশল। ইন্টারেস্টিং। মানে সৌন্দর্যের পেছনেও একটা সার্ভাইভাল টেকনিক কাজ করছে। একদম। আর পারুল আর করবীর ব্যাপারটাও কিন্তু আলাদা।
পারুল ফুলকে লেখক বর্ণনা করেছেন মায়াবী রহস্য হিসাবে, যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো চরিত্র। হ্যাঁ, পারুলের একটা আলাদা আবেদন আছে। আর কর্বী দাঁড়িয়ে আছে তার নীরব গাম্ভীর্য নিয়ে, যার সৌন্দর্যটা খুব চুপচাপ কিন্তু গভীরভাবে মন ছুঁয়ে যায়। কর্বীর এই গাম্ভীর্যের পেছনের আরেকটা দিক হল এটি অত্যন্ত বিষাক্ত একটি গাছ। ও আচ্ছা। হ্যাঁ, বাইরে থেকে দেখতে অসাধারণ সুন্দর, কিন্তু ভেতরে লুকিয়ে আছে তীব্র বিষ। এই যে প্রকৃতির এতগুলো ভিন্ন ভিন্ন শেডস বা স্তর, শুভ্রতা, উজ্জ্বলতা, রহস্য এবং নীরব গাম্ভীর্য, এগুলো সবই এক জায়গায় এই বলধা গার্ডেনে পাওয়া যায়। এই যে আপনি প্রকৃতির ভিন্ন ভিন্ন শেডসের কথা বললেন, ট্র্যাভেলগের লেখক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন, প্রকৃতির মাঝে গেলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। হ্যাঁ, এটা তো খুব কমন একটা অনুভূতি। আমরা সবাই কম বেশি এটা অনুভব করি যে শহরের জ্যাম, হর্ন আর ধুলোবালি থেকে পালিয়ে এমন একটা সবুজ জায়গায় গেলে রিল্যাক্স লাগে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মন শান্ত হয়ে যাওয়ার মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? এটা কি শুধুই একটা রোম্যান্টিক ধারণা, নাকি এর পেছনে কোনো বিজ্ঞান আছে? এর পেছনে অত্যন্ত সলিড বিজ্ঞান আছে। আধুনিক পরিবেশ মনস্তত্ত্ব বা এনভায়রনমেন্টাল সাইকোলজিতে একটা থিওরি আছে, যাকে বলা হয় অ্যাটেনশন রেস্টোরেশন থিওরি, বা সংক্ষেপে এআরটি বা আর্ট। অ্যাটেনশন রেস্টোরেশন থিওরি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, এই থিওরি বলছে ঢাকা শহরের মতো একটা ব্যস্ত জায়গায় যখন আমরা চলাফেরা করি, তখন আমাদের মস্তিষ্ককে ক্রমাগত ডিরেক্টেড অ্যাটেনশন বা নির্দেশিত মনোযোগ ব্যবহার করতে হয়। নির্দেশিত মনোযোগ মানে সচেতনভাবে খেয়াল রাখা। ঠিক, মানে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে সিগন্যাল কবে সবুজ হবে, পাশ দিয়ে কোনো রিকশা চলে এলো, ল্যাপটপের স্ক্রিনে কি ইমেল আসলো, ফোনে কি নোটিফিকেশন বাজলো, এসব কিছু। এই ডিরেক্টেড অ্যাটেনশন খুব দ্রুত আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়, যাকে বলা হয় কগনিটিভ ওভারলোড। মানে আমাদের ব্রেনের ব্যাটারি খুব দ্রুত ড্রেন হতে থাকে এই কনক্রিটের জঙ্গলে। একদম। কিন্তু যখন আমরা বলধা গার্ডেনের মতো একটি জায়গায় যাই, তখন দৃশ্যপট বদলে যায়। সেখানে নাগেশ্বরের সাদা পাপড়ি বা বাতাসে দুলতে থাকা কর্বীর পাতার দিকে তাকাতে আমাদের মস্তিষ্ককে কোনো জোর খাটাতে হয় না। রাইট, আমরা তো আর ফোর্স করে পাতার দিকে তাকিয়ে থাকি না। হ্যাঁ, প্রকৃতি আমাদের মনোযোগ আকর্ষণ করে খুব আলতোভাবে, যাকে সাইকোলজির ভাষায় বলে সফট ফ্যাসিনেশন। গাছের পাতার যে ফ্র্যাকটেন বা জ্যামিতিক প্যাটার্ন থাকে, তা মানুষের মস্তিষ্ক খুব সহজে প্রসেস করতে পারে। এর ফলে আমাদের স্নায়ুতন্ত্রের প্যারাসিম্প্যাথেটিক অংশ সক্রিয় হয়, যা শরীরে কর্টিসলের বা স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয়। ওয়াও, এটা একটা দারুণ পয়েন্ট। তার মানে বলধা গার্ডেন শুধু চোখে দেখার মতো সুন্দর একটা বাগান নয়, এটা আধুনিক শহরের মানুষের জন্য একটা রীতিমতো সাইকোলজিক্যাল রেফিউজ বা মানসিক আশ্রয়স্থল। পুরোপুরি একটা থেরাপি বলতে পারেন। হ্যাঁ, মানে ১৯০৯ সালে জমিদার নরেন্দ্র নারায়ণ যখন বাগানটি তৈরি করেছিলেন, তখন হয়তো ঢাকার এমন দমবন্ধ করা ট্রাফিক জ্যাম বা যান্ত্রিকতা ছিল না। না, তখন শহরটা অনেক শান্ত ছিল। তখন এটা ছিল জ্ঞান অন্বেষণ আর নান্দনিকতার জায়গা। কিন্তু আজকে ১ শতাব্দীরও বেশি সময় পর এই কংক্রিটের যুগে এসে সেই জায়গাটা যেন আমাদের মানসিক বেঁচে থাকার একটা অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। সময়ের সাথে সাথে এই জীবন্ত জাদুঘরের প্রয়োজনীয়তা কমার বদলে উল্টো অনেক গুণ বেড়ে গেছে। ঠিক, এবং এই কারণেই বলধা গার্ডেন একটা অনন্য জায়গা। একটা সাধারণ মিউজিয়ামে গেলে আমরা হয়তো পুরনো তলোয়ার বা মুদ্রা দেখে মুগ্ধ হই, কিন্তু সেগুলো আমাদের মানসিক ক্লান্তি দূর করে না। না, বরং ওই হাঁটাচলা করে আরো টায়ার্ড লাগে। একদম। অন্যদিকে এই জীবন্ত জাদুঘরে এলে আমরা শুধু ইতিহাসই দেখছি না, আমরা প্রকৃতির সেই থেরাপিউটিক বা নিরাময়কারী শক্তিরও সংস্পর্শ পাচ্ছি। তো আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বলধা গার্ডেনকে কেবল কিছু দুর্লভ গাছপালার সংগ্রহ বললে এর প্রতি বড় ধরনের অবিচার করা হবে। হ্যাঁ, ডেফিনেটলি। এটি একজন স্বপ্নদৃষ্টার ভিশন, একজন বিশ্বকবির দেওয়া সাংস্কৃতিক পরিচয়, দূর মহাদেশ থেকে কাঁচের বাক্সে করে আনা দুর্লভ উদ্ভিদের টিকে থাকার লড়াই, এবং আধুনিক মানুষের মানসিক প্রশান্তির এক মিলিত প্রতিচ্ছবি। এটি এমন এক দুর্লভ জায়গা যেখানে বিজ্ঞান, সাহিত্য আর ইতিহাস হাত ধরাধরি করে হাঁটে। আর এই পুরো জার্নিতে একটি বিষয় বারবার মনে আসে। আমরা তো ইতিহাস, লজিস্টিক্স আর সাইকোলজি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এর একটা নীরব দিকও আছে যা আমাদের একটু ভাবা উচিত।
নীরব দিক কোন দিকের কথা বলছেন? ভেবে দেখুন ১৯০৯ সালে যে মানুষটি এই গাছগুলোর যত্ন নিয়েছিলেন, পরম মমতায় জাহাজে করে পৃথিবীর নানা প্রান্ত থেকে এদের এনে এই বাংলার মাটিতে পুঁতেছিলেন, সেই নরেন্দ্রনারায়ণ আজ আর নেই। হ্যাঁ, সেটা তো ১ শতাব্দীরও বেশি সময় আগের কথা। তিনিও আজ নেই, কিন্তু তাদের সেই কাজ, তাদের সেই ভিশন এই গাছগুলোর মধ্য দিয়ে আজও শ্বাস নিচ্ছে। মানুষগুলো চলে গেছে, কিন্তু তাদের হাতের ছোঁয়া পাওয়া প্রাণগুলো এখনও টিকে আছে এই শহরের বুকে। হুম, এটা সত্যিই অদ্ভুত একটা অনুভূতি। আমরা সাধারণত মনে করি যে মানুষের তৈরি দালান কোঠা বা কীর্তিগুলো বোধহয় সবচেয়ে বেশি দিন টেকে, কিন্তু এখানে প্রকৃতি মানুষের স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে। ঠিক তাই। আর এখানেই আজকের এই ডিপ ডাইভ শেষে যারা শুনছেন, তাদের জন্য আমার একটি চিন্তার খোরাক রয়েছে। আচ্ছা, কি সেটা? আমাদের এই শহরটা তো প্রতিনিয়ত বদলাচ্ছে। চারপাশে ক্রমাগত সম্প্রসারণ হচ্ছে, পুরনো গাছ আর দালান ভেঙে উঠছে একের পর এক আধুনিক আকাশচুম্বী ভবন। চারদিকে শুধু কংক্রিট আর ধুলো রাজত্ব। এই আগ্রাসনের যুগে বলদা গার্ডেনের এই শত বৎসরী গাছগুলো কিন্তু গত ১০০ শতাব্দীর সবকিছু নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাইট, ১০০ বছরের সাক্ষী। একটু ভাবুন তো, এই গাছগুলো যদি কথা বলতে পারত, তাহলে গত ১০০ বছরের শহরের পরিবর্তনের কি গল্প তারা আমাদের শোনাত? এই জীবন্ত ইতিহাস কি আসলে আমাদের মনে করিয়ে দেয় না যে মানুষ তার সভ্যতা আর আধুনিকতা নিয়ে যতই অহংকার করুক না কেন, মানুষ একদিন ঠিকই চলে যায়, কিন্তু প্রকৃতি যদি সুযোগ পায় তবে সে ঠিকই তার বুকে মানুষের ফেলে যাওয়া স্মৃতিগুলো পরম মমতায় ধরে রাখে। অসাধারণ একটা ভাবনা। সত্যি, শহর বদলায়, মানুষ বদলায়, কিন্তু শেকড়গুলো ইতিহাস আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। যারাই আলোচনা শুনছেন, পরের বার যখন শহরের জ্যামে বসে ক্লান্ত বোধ করবেন, তখন হয়তো এই নীরব সাক্ষীদের কথা একবার মনে পড়বে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই গভীর অনুসন্ধান। কথা হবে পরের কোনো বিষয়ে, নতুন কোনো ভাবনার জগৎ নিয়ে।